নিশিকে কোলের উপর নিয়ে আহিল নিশির গাল টেনে দিল। একদম গাল ধরে টানাটানি করবেন না। আমার গালটা কি আপনার বাপের সম্পত্তি নাকি? নিশির কথায় আহিল বেশ মজা নিয়ে ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলো। এমন রাক্ষসী হাসি আসছেন কেন? নিশু, তোমার গালটা আমার বাপের সম্পত্তি হতে যাবে কেন? এটা তো আমার বাপের একমাত্র ছেলের সম্পত্তি। বলে নিশির গলায় আহিলের চাপদারিওয়ালা গালটা ঘষে দিল। বলেই নিশি আহিলের হাতের লোমটা টেনে ছিঁড়ে দিল। আহ মাবুদ, নিশু, এটা কি হলো? আপনি কি করছিলেন? আমি তো আদর করছিলাম। তাহলে আমিও তাই। পাঁজির হাড্ডি কোথাকার! এটাও না আদর? সারা বিকেল আমার উপর ব্যাঙের মতো জাপটে ধরে ঘুমিয়েছে, যে আমি জড়িয়ে ধরতে গেলাম অমনি ঝাড়া দিয়ে হাত ফেলে দিল। মাথা তুলে আমাদেরকে মিটমিটি করে তাকিয়ে ঠোঁট উল্টে বুকের মধ্যে দাম দুম করে কিল বসিয়ে আবার আমার বুকে মুখ গুজে শুয়ে পড়লো। এই একদম মিথ্যে কথা বলবেন না। বাহ, তোতলামি গুলো আছে দেখছি। বাহ, কি কপাল আমার! ব্যাঙের মতো ঘুমাইল, লালা পড়ে আবার। এখন দেখি, থাক আর বললাম না বাকিগুলো। নিশির রাগে এখন আহিলকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। এই ছেলেটা অলওয়েজ তাকে পিঞ্চ করার ধান্দায় থাকে। না, গালিগুলো না শিখলে হচ্ছে না। গালি শিখার পর সকাল বিকাল গালি ছাড়বে সে আহিলকে। চোখের সামনে পড়লেই গালি, আর কোনো কথা হবে না। গালি দিয়ে এই ছেলেকে জীবন থেকে ভাগাতে হবে। বড় লোকের আদরের ছেলে, বিদেশ থেকে পড়াশোনা করেছে, নিশ্চয়ই হজম হবে না। উফ, এই মুহূর্তে রাগ পালিয়ে এক অসম্ভব রকমের পৈশাচিক আনন্দ হচ্ছে তার। আহিল নিশিকে যতবার দেখছে ততবারই সে কিছু না কিছু খাচ্ছে। সারাক্ষণ কিছু না কিছু সে খেয়েই চলেছে। এটাকে চলন্ত ছোটখাটো একটা খাবারের দোকান বললে ভুল হবে না। আজ কি হলো তার? সেই সকালে কিনা একটু মুখে নিয়েছে, তারপর আর খাওয়ার কোনো খবরই নেই। সারাক্ষণ আমাকে তার টেনশন করতে হবে। উফ, কই এটা? নিশি, নিশি! নিশিকে ডাকতে ডাকতে আহিল টিভি রুমে এসে ঢুকলো। নিশি এক মনে টিভিতে বক্সিং ম্যাচ দেখছে। কয়টা বাজে নিশু? নিশি আহিলের দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার টিভিতে মনোযোগ দিল। আমি কিছু জিজ্ঞাসা করেছি নিশু? তুলে একটা আছর মারবো কিন্তু, পটর পটর বন্ধ হয়ে যাবে। কয়টা বাজে? হ্যাঁ, দুপুরে খাবার না খেয়ে পরে পরে ঘুমাইছে। মারছি না মার, আমার সাথে এসব ট্রেনিং বিরিং চলাফেরা চলবে না বলে দিলাম কিন্তু। ধমকাচ্ছেন কেন? আমি কি আপনার বাড়ির কাজের লোক নাকি রাস্তার ফকিন্নি? ঘুম পাইলে কি ঘুমাবো না নাকি? বেস্তি লোক কোথাকার! আমি ব্যস্ত না কাজে, সেটা পরে বোঝাবো। এখন আর একটা কথা না বাড়িয়ে ডাইনিং এ গিয়ে বসো, যাও। নিশি আহিলের কথায় এক চুলও নড়ল না। আমি কি বললাম কারে যায়নি? শীঘ্র এখান থেকে উঠে ডাইনিং এ গিয়ে বসতে বলেছি, ফাস্ট! আহিলের চেঁচানোতে নিশি একটু কেঁপে উঠল। সে আহিলের দিকে আর তাকালো না। জোরে সোরে পা ফেলে হাঁটতে গিয়ে পেটের ব্যথাটা আবারও চিলিক দিয়ে উঠল তার। বা হাতে পেট চেপে ধরে আস্তে আস্তে চলে গেল নিচে। উফ, এই মেয়েটা না, আল্লাহ! দেখছে আমি রেগে আছি, কইটা চুপ থাকবে তা না, তিনিও গলা রক ফুলিয়ে সমান হয়ে যাবে। আর দেরি না করে আহিলও নিচে নেমে এলো। নিশি বেসিন থেকে হাত ধুয়ে এসে চেয়ারে বসলো। আহিল দুজনের খাবার দুটো প্লেটে সার্ভ করে নিল। আমি মাছ খাবো না। পিছনে একটাও নিচে পড়বে না, জলদি খাওয়া শুরু করো। নিশি আর কোনো কথা না বলেই খাওয়া শুরু করলো। আহিলের খাওয়ার মাঝেই ফোন আসলো। যা বলছিলি তাই তো আনলাম। খাওয়ার পর বেশি প্রবলেম হবে না তো? ঘুমের কথা বলতে হবে না ভাই, এর ঘুমই শেষ হয় না। আচ্ছা, রাখছি এখন। আহিলের কথা শেষ হতে হতে নিশি খাওয়া শেষ করে উপরে গিয়ে আবারও টিভির সামনে সোফায় গুটিসুটি মেরে বসে পড়ল। বক্সিং চলছে ফিন বেইলর আর নাকামুরার মাঝখানে। দারুণ একটা ম্যাচ হচ্ছে। একটা আরেকটাকে পটকিয়ে পটকিয়ে মেরে থেতলে দিচ্ছে। নিশির এই মুহূর্তে আহিলকে এইভাবে মেরে থেতলে দিতে ইচ্ছা করছে। এই মুহূর্তে আহিল আর কোনো টেনশন নিতে চাচ্ছে না। একে তো নিশি তাদের সম্পর্কটা নিয়ে অবুঝের চেয়েও 3 ধাপ এগিয়ে। সবকিছু গুছিয়ে উঠতে আরো সময় দরকার আহিলের। আর সবকিছু গুছানোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে নিশি। এই পিচ্চিটাকে আহিল আরো সময় আর ভালোবাসা দিয়ে ঘরে লক্ষ্মী করে রাখতে চায় সারা জীবনের জন্য। নিশির বয়সটাও কম, 19 বছর পূর্ণ হতে আরো কয়েক মাস বাকি। এখন একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই ঠিক হবে না।
তাছাড়া কাল যা করেছে আহিল সম্পূর্ণ নিশির উপর জেদ থেকে। আর এই সবকিছু ভেবেই আহিল আজকে দুপুরে ফারাজের চেম্বারে হাজির হয়েছিল। সবকিছু ফারাজকে খুলে বলার পর সে কিছু সময় চুপ করে থেকে মুচকি হাসলো। আহিল তার এই হাসিটাতে মোটেও খুশি হলো না। ছোটবেলার বন্ধু না হলেও তার থেকে কোনো অংশে কম না সে। আর সে যেহেতু তারা নেশার ব্যাপারে শুরু থেকে জানে, এর জন্য আহিল তার কাছে এসেছে। তার সাথে সাথে ডাক্তার আর গাইনি হওয়ার সুবাদে বাচ্চা নেওয়ার পরিকল্পনা নিয়ে তার থেকে পরামর্শ নেওয়া যাবে। আহিলের ভাবনা থামিয়ে দিয়ে ফারাজ বলতে শুরু করলো, দেখ, বাকিদের মতো কালকের ঘটনা নিয়ে আমি তোকে বকাবকি করব না, তোর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কিন্তু বন্ধু, রাগটাকে সম্পর্কে আনছিস কেন? বিয়ে করছিস 3 মাস, এতদিন যখন সময় দিলি নেশাকে। ফারাজ দেখ, তুই ভালো করে জানিস আমাকে আমি কেমন, কিন্তু প্রতিটা কাজ আমার মতের বিপরীতে। সে আমার জন্য তার ফুফাতো বোনের বিয়ের কথা বলিয়েছে, আরিফকে দিয়ে বাবার কাছে, আবার আমাকে বলেছে তাকে ডিভোর্স দিতে। আমি তোকে এত ভালোবাসি, সেইটা কি ও চোখে পড়ে না? হ্যাঁ, আমি যদি ফুল না হই আহিল, তুই আমার আর নেশার সম্পর্কটা নিয়ে জেলাসি ফিল করিস। আহিলের ভিতরটা ধক করে উঠল ফারাজের কথা শুনে। আহিলের ফারাজের প্রতি জেলাসি কাজ করে। ব্যাপারখানা সত্য, সে কখনো নিশিকে কারোর সাথে ভাগ করতে পারবে না, নিশি চাইলেও না। তুই দেখ আহিল, তুই তোর বাচ্চা বউ সামলা। আমি আমার মডেলিং গার্লফ্রেন্ড নিয়ে বেশ আছি। আমার খুব ভালো বন্ধু আহিল। আমি আর নিশা একে অপরের সাথে সব ব্যাপারে খুব সহজে বলতে পারি। আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা কিন্তু বেশ সুন্দর। প্রতিটা সম্পর্কের সূচনাহীন এই বন্ধুত্ব। আহিল ফারাজের কথায় হাসলো খানিকক্ষণ। বাড়িতে তো জানাস নাই, তা বেবি প্ল্যানিং কি? এখন এসব নিয়ে ভাবছি না, এখন পুরো কনসেন্ট্রেশন আমি নিশিকে দিতে চাই। দ্যাটস গুড। নিশার রেজটা পারফেক্ট হোক, দেন ধীরে সুস্থে প্ল্যানিং করে নেবি দুজনে মিলে। আর শোন, মোস্ট ইম্পর্টেন্ট, কন্ট্রাভেস্ট্রিক পিল 72 ঘন্টার মধ্যেই নিতে হয়। আর যে ডক্টর নিশান, সব কিছুর জন্য একটা সময় দরকার, সেটাকে দিস। নেক্সট টাইম প্রোটেকশনের ব্যাপারটা তুই হ্যান্ডেল করিস। আপাতত আমি একটা নাম প্রেসক্রাইব করে দিচ্ছি। আহিল ফারাজের সাথে আরো কিছু সময় কথাবার্তা বলে বাড়ির পথে রওনা দিল। কয়েকদিনে এই মেয়ে যে একটা বাজে অভ্যাসের মতন প্রিয় হয়ে উঠেছে ওর। বিয়ের আগে ভেবেছিল বিয়ে করে সব চিন্তা থেকে মুক্ত হওয়া যাবে, আর এই প্রচন্ড রকমের প্রিয় বাজে অভ্যাসটাও হয়তো কিছুটা কমে যাবে, কিন্তু হলো না, হলো তার উল্টো। বিয়ের পরেই বাজে অভ্যাসটা ভয়ঙ্কর বাজে অভ্যাস থেকে ব্যাধিতে পরিণত হয়ে উঠেছে তার। আহিল এই বাজে অভ্যাসটা তার সারা জীবন চায়, সারা জীবন। খাবার শেষ করে আহিল উপরে চলে গেল। নিশিকে আবারও টিভির সামনেই পাওয়া গেল। আহিল নিশির দিকে মুখ করে এক হাঁটু ভাঁজ করে তার পাশের সোফায় বসে পড়ল, কিন্তু এতে নিশির বসার কোনো পরিবর্তন হলো না। আমার জন্য ওয়েট করলে না কেন? নিশি চুপ। সে আর এই ছেলের সাথে কোনো কথায় নিজেকে জড়াতে চায় না। সে কথাবার্তার শেষ পরিণাম হিসেবে দেখা গেল এই ছেলে তাকে নানা কথা শুনিয়ে দিচ্ছে। নাও, পিলটা খেয়ে নাও। আমি নিচে দিকে এগিয়ে দিলাম। কিসের পিল এটা? খাওয়াই দাওয়াই খাতির যত্ন করে কি মেরে ফেলবে নাকি? আমরা এখন কোনো বেবি প্ল্যানিং করছি না, এটা তার পিল। আমার নিশু ব্যাংচি বউটা যখন ব্যঙ্গমী হবে তখন আমার একটা ছোট্ট বাবু প্ল্যান করব, কিন্তু এখন না। আমি নিজেই নাক টেনে বললাম কথাটা। নিশির মাথার উপর দিয়ে গেল আহিলের কথাবার্তা। ব্যাং ব্যাঙাচি কি বলছে এই ছেলে? তবে তার কথার সারমর্ম নিশির কাছে ঝাপসা হলেও খুব একটা অস্পষ্ট না। সবকিছু সিদ্ধান্ত যখন আহিল একা নিবে বলে ঠিক করেছে, নিক। মেনে নেওয়ার দায়িত্বটা না হয় নিশি একাই পালন করে যাবে। তাই আহিল যখন নিশির সামনে পানির গ্লাসটা ধরল, নিশি খুব স্বাভাবিকভাবে তার হাত থেকে গ্লাসটা নিল। পুরো পানি শেষ করো নিশু। আহিল গ্লাসের নিচে হাত থেকে নিশির মুখ থেকে গ্লাস চালানোর আগেই বলে উঠল। নিশি গ্লাস মুখে কামড়ে ধরে আছে যাতে পানি না খাওয়াতে পারে আহিল, কিন্তু আহিলও ছাড়ছে না। এবার নিশি দাঁতে ব্যথাও পাচ্ছে, কারণ আহিল গ্লাসে ঢিল দিয়েছে আর নিশির হাত দুটো ওর আরেক হাতের মুঠোয় ভরা। নিশি এবার মুখটা কালো করে আহিলের দিকে তাকালো। বিপরীতে আহিল একটা পৈশাচিক হাসি দিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো খাবে কিনা।
বাধ্য হয়ে নিশি আত্মসমর্পণ করলো। না হলে এই ছেলে যা শুরু করেছিল, আর কিছু সময় ধরে থাকলে সামনের দিকের উপর নিচের 4টে দাঁত থেকে 3টে নিশ্চিত খুলে আসতো। মুখের ভিতর একটা ছোটখাটো দরজা। ব্যাপারখানা ভাবতেই নিশির চোখে দরজাওয়ালার দাঁতের হাসি দেওয়া ছবি ভেসে উঠল। উফ, কি বিচ্ছিরি। আহিল হঠাৎ করে নিশির পাশ থেকে উঠে রুমের বাইরে চলে গেল। নিশি এক পলক সেদিকে তাকিয়ে আবারও টিভিতে মনোযোগ দিল। নিশু এদিকে ফেরো। পারবো না। আরে এদিকে না ফিরলে অ্যান্টিবায়োটিক লাগাবো কি করে? লাগাবো না। দাগ হয়ে যাবে নিশু। হোক, আপনার নামে পুলিশে মামলা করার সময় এগুলো হবে স্ট্রং এভিডেন্স। ও আচ্ছা, তা আমার দোষ জানতে চাইলে কি বলবা? বলবো আপনি আমাকে ধরে এনে ইচ্ছা মতো মার দিয়েছেন। এগুলো বুঝি মায়ের দাগ? আচ্ছা, আমাকে যখন জিজ্ঞেস করবে আমি শুধু শুধু তোমাকে কেন মারছি, তখন কি বলবা? শুনবা না? বলবেন। বলবো তো। কি বলবেন? বলবো এই মেয়েটাকে চোর, আমার বাড়িতে চুরি করেছে। আস্তাগফিরুল্লাহ, আমি চোর? এই মেয়ে প্রথমে আমার মন চুরি করেছে। এর জন্য আমি কিন্তু তাকে কিছুই করিনি, কিন্তু পরে সে আমার মনকে আরেকজনের কাছে বিক্রি করে দিতে চাইলে আমি তাকে এই শাস্তি দিই। কথাগুলো বলতে বলতে আহিল ক্রিম লাগাতে শুরু করে দিল। কি? আমি চোর? আমি আপনার মন চুরি করেছি? ও হ্যালো, আপনার মন এখনো আমার বাড়ির দরজার বাইরেই আছে, আর আপনি আমাকে কিচ্ছু করেননি। নিশু ছটফট করছো কেন? শান্ত হয়ে বসবে তো নাকি? আমার ক্রিম লাগানোর দরকার নেই, ছাড়েন। নিশি আবার উঠতে গেলে আহিল নিজের পায়ের উপর একবার তুলে দিয়ে চেপে বসে, যাতে সে উঠতে না পারে। কিন্তু নিশি থামছে না। সে ছটফট করে শেষ পর্যন্ত চুপ মেরে আছে। কি শক্তি শেষ? কিছু না, বল। মুখ অন্যদিকে ফিরিয়ে নিল সে। গালের দাড়ি ঘষে দেবো কিন্তু, ওইদিকে মুখ ফেরালে কেন? আহিলের চোখে মুখে বিস্ময়। সে চটজলদি নিশির কপাল, গাল, গলা আর হাত পায়ের তালুতে টেম্পারেচার চেক করলো। কি আশ্চর্য, আপনি এভাবে হাত পা গাল ধরে টানাটানি করছেন কেন? তোমার শরীর এখন ঠান্ডা হয়ে আছে কেন? আমি মারমেইড, এজন্য। ফাজলামি না, একটা দেবো বলেই আহিল আবার কপালে হাত দিতে লাগলো। কিছুটা পিছিয়ে গিয়ে, একদম না। কথায় কথায় গায়ে হাত দেওয়ার ফোন দি, লোকাল বাসের কন্ট্রাক্টর কোথাকার। আহিলের চোখ কপালে। কি বললো এটা? গালি দিল নাকি? আহিল বুঝতে পারছে না। তার মাথা হ্যাং হয়ে আছে। শেষকালে নিশি তাকে লোকাল বাসের কাউন্টার বানিয়ে দিল। এই মেয়ের বদৌলতে আর কি কি যে তাকে শুনতে হয় আল্লাহ মালুম। এত ভালোবাসার এই ফল, লোকাল বাসের কন্ট্রাক্টর। কথার কি ছিঁড়িছাদ। নিশি আহিলকে অনেকক্ষণ ধরে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই ছেলের সাথে পরিচয় হবার পর থেকে নিজের ঠোঁট দুটোকে নিশির আর নিজের মনে হয় না। নিজের জমির উপর অন্যের দখল, ব্যাপারখানা এমন হয়ে দাঁড়িয়েছে এখন। কিল, থাপ্পড়, ধাক্কা কোনোটাই কাজে আসছে না, বরং আরো চেপে ধরছে। এত শক্তি কোথায় পায় এই ছেলে? চেষ্টা করতে করতে নিশির হাত দুটো এখন ব্যথা করছে। নিশির ছটফটানিতে আহিলের একটা পৈশাচিক আনন্দ হচ্ছে। ভালোবাসে বলে কি মাথা বেঁচে দিতে হবে নাকি? ভুলের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে, তবে শাস্তিটা হবে একদম আহিলের স্টাইলে। আহিলের ভাবনায় ছেদ ঘটালো নিশি। সে বাহাত দিয়ে আহিলের নাক চেপে ধরেছে, আর তার সাথে ছোট শ্বাস নেওয়ার মতো কোনো ফাঁকও রাখেনি সে। আর আহিল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নিশি ছাড়ছে না, আরো জেকে ধরেছে। আচমকা নিশির কাছে আহিল হতবম্ব প্রায়। নাক এমন ভাবে ধরেছে যে নখ ডেবে যাচ্ছে। একে তো শ্বাস নেওয়া যাচ্ছে না, তার উপর ছাড়ছেও না। আহিল এক ঝটকায় নিশিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। নাক চেপে ধরেছিলে নাকি ছিঁড়ে ফেলার ফন্দি করছিলে? কোনটা? ও বাপরে। সেম হিয়ার। আপনার কি ফন্দি চলে আমার ঠোঁট নিয়ে? এটা হচ্ছে বাজে কথা বলার শাস্তি। আমিও বাজে কাজে শাস্তি দিয়েছি। তাই তো, খুব বাহাদুরি। কিসের ভিত্তিতে? এই রাক্ষসী মার্কা নখে ঘ্যাচাং করে কেটে দিলে তো শেষ। গাধার মতো কথা বলবেন না তো। আগে জেনে আসেন নখ কাটলে কেমন আওয়াজ হয়, পরে আইসেন নিশির নখ কাটতে। ঘ্যাচাং করে নাকি নখ কাটবে? এই মুহূর্তে আহিলের নিশির সাথে কথা জড়ানোর কোনো ইচ্ছাই নেই।
এখন তার এক গ্লাস পানি বড্ড প্রয়োজন। গলাটা ভীষণ রকমের শুকিয়ে আসছে তার। ল্যাপটপে পেন্ডিং কাজগুলো হাফ কমপ্লিট করে রাতের খাবারের জন্য আহিল নিশিকে ডাকতে টিভি রুমের দিকে গেল, কিন্তু নিশিকে সেখানে পাওয়া গেল না। নিশিকে টিভি রুমে দেখেই সে নিচে গিয়ে কাজ করতে বসেছিল, এখন আবার কই গেল? অবশেষে নিশিকে বেডরুমে পাওয়া গেল, কিন্তু কিছুতেই খাওয়ানোর ব্যাপারে নিশিকে রাজি করানো গেল না। আহিল তাই আর বেশি জোর করলো না। রাতে কারো কান্নার শব্দে আহিলের ঘুম ভেঙে যায়। নিশে ঘুমাচ্ছে, বমি করে ফ্লোর ভাসিয়ে ফেলেছে। এটার জ্বর একদম সহ্য করতে পারে না, তাই এমন করছে। আহিল কপালে হাত দিয়ে দেখলো তাপমাত্রা বেশি না, তবে জ্বর উঠবে যা আন্দাজ করেছিল। সারা শরীর ব্যথায় কাতরাচ্ছে মেয়েটা। কিছুক্ষণ নিশার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঔষধের বক্সটা বেডসাইড টেবিল থেকে বের করলো, কিন্তু নিশি আহিলকে কোনোভাবেই কাছে যেতে দিচ্ছে না, সামনে ধাক্কিয়ে যাচ্ছে। এত শক্তি পেল কই? জ্বরের ঘোরে কি শক্তি বেড়ে গেছে নাকি? তাপমাত্রা আস্তে আস্তে বেড়েই চলেছে। এদিকে জ্বর কত সেটাও চেক করতে পারছে না, না পারছে ঔষধ খাওয়াতে। হাত পায়ের তালু বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আহিলের এবার প্রচন্ড রকমের উপর মেজাজ খারাপ হচ্ছে। সজ্ঞানে যেমন ঘাটতেরা তেমনি অজ্ঞানও ঘাটতেরা। নরমভাবে কোনো অবস্থায় একে হ্যান্ডেল করা যাবে না। জোর করে নিশিকে ওষুধ খাইয়ে দিয়ে বুকের উপর নিয়ে শুয়ে পড়ল আহিল। এখন আর কোনো ছটফটানি নেই তার। এখন নিজে থেকে একদম গুটিসুটি মেরে আহিলের সাথে লেপটে আছে। নিশু, তোমার সাথে আমার ভালোবাসার ভাষাটা জোরের কেন? এত বাজছে আমি, সব সময় আমার নাকে দম করে রাখবে বলে আমি নিশের মাথার একপাশে চুমু এঁকে দিলাম। ভোরের দিকে আহিলের ঘুমটা ভেঙে যায়। নিশি ঘামছে, এতক্ষণে জ্বরটা ছাড়ছে। শরীর এখন মুছিয়ে না দিলে ঘাম শুকিয়ে গিয়ে আবার ঠান্ডা বেঁধে যাবে। আহিল আর দেরি না করে নিশির হাত পা মুছে দিয়ে নিজেও গোসলটা সেরে ফেলল। সারা রাতে খুব একটা ঘুমও হয়নি তার। কি করে হবে? ওষুধ খাওয়ানোর পর মনে হচ্ছে টেম্পারেচারটা আরো বেড়ে গেছে। এত রাতে ডাক্তারও ডাকা যাবে না, কারণ প্রপার শহর থেকে অনেকটা বাইরে আছে তারা। পারাজের ইনস্ট্রাকশন অনুযায়ী জল পট্টিটাও নিশি করতে দেয়নি। শীত লাগছে বলে কপাল থেকে পট্টি নিয়ে ঢিল দিয়ে ফেলে দিয়েছে সে। আর এদিকে জ্বরের ঘোরেও বকবকানি থামায়নি সে। রাজ্যের সমস্ত কথা ঝুড়ি নিয়ে বসেছে সে। আবার একা একাও কথা বলবে না, আহিলের শুনতে হবে। শুধু শুনলে হবে না, উত্তরও দিতে হবে। আহিল যখন নিশির কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো, তখন নিশি নিজ দায়িত্বে আহিলের নাক টেনে চুল টেনে পেটে চিমটি কেটে আহিলকে উঠিয়ে দিত। আহিল আর কি করবে, তার হয়েছে এক বিহাল দশা। একদিকে নিশির বকবক আর আরেক দিকে টেনশন। কতবার সে কপালে গলায় হাত দিয়ে টেম্পারেচার চেক করেছে, তার কোনো ইয়াত্তা নেই। ওয়াশরুম থেকে তোয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে বেডের পাশে এসে দাঁড়ালো আহিল। বিছানার মাঝখানে হাত পা ছড়িয়ে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে নিশি। সারা রাত নিজের জ্বরে পুড়েছে আর আমাকে জাপটে ধরে সেদ্ধ করেছে। নিশোর কত কিছুর এক্সপিরিয়েন্স যে তুমি আমাকে করাবা খোদাই জানে। আমি মুচকি হেসে নিশোর কপালে হালতো করে চুমু দিয়ে বললাম। নিশির ঘুম ভাঙলো বেলা 9টার দিকে। বিছানা থেকে একদমই উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দেহটা তার একদম বিছানার সাথে মিশে আছে। কিছুক্ষণ শোয়া থেকে নিশি উঠে বসলো। নিজের গায়ের ঘামের গন্ধে তার নিজেরই কেমন গা গুলোচ্ছে। সামনের দিকে তাকাতেই দেখলো আহিল রুমের ডিভানে বসে পেপার পড়ছে। চোখাচোখি হতেই গুড মর্নিং ডিয়ার। গুড মর্নিং। আহিল নিশিকে ফ্রেশ হতে বলে কালকে ফারাজের সাথে দেখা করে আসার পথে শপিং করে আনা ড্রেসগুলোর কাবার্ড খুলে দেখিয়ে দেয়। ফ্রেশ হবে বলে ওয়াশরুমে ঢুকলেও নিশি গোসল দিয়ে তারপর বের হয়। আহিল নিশিকে ব্রেকফাস্টের জন্য ডাকতে এসে নিশিকে দেখে একদম হা হয়ে গেছে। হা করে আছেন কেন? আই জাস্ট অ্যামেজড। নিশু, আমার ড্রেসিং সেন্স দিন দিন শুধু ইমপ্রুভই হচ্ছে। ফ্যাশন ডিজাইনটা পড়লে বেশ হতো। চলো চলো ব্রেকফাস্ট করতে হবে, আসো বলেই আমি নিচে যাবার পথ ধরলাম। নিশি এখন নিজেই হা হয়ে আছে। সে কি ভেবেছিল আর কি হলো? যেভাবে হা করেছিল, নিশি তো ধরে নিয়েছিল এই বেটা ক্রাশ খেয়ে বাঁকা হয়ে কয়েকটা কবিতার লাইন আওড়াবে। তা না, উল্টো নিজের সুনাম করে গেছে। অবশ্য কবিতা জানলে তো বলবে।
রান্না করার জন্য আহিল কেয়ারটেকারকে দিয়ে তাদের পরিচিত বুয়াকে আনিয়ে নিয়েছে। সকালের নাস্তা দিয়ে তিনি রান্নাঘরের হাল ধরলেন। অনেকদিন ধরে কাজ করছে আসমানি এই বাড়িতে। সে ছোট থেকে আহিলকে দেখে আসছে। সে এ বাড়িতে যতবার তারা বেড়াতে এসেছে ততবারই কাজের জন্য আসমানির ডাক পড়েছে। আহিল নিশিকে বসিয়ে তার অপোজিটে বসে পড়ল। নিশিকে দেখে আসমানির চোখ ছানা পড়া। এত বড় ঘরের পোলা, কত ভালো মা বাপ, কিন্তু মাইয়া নিয়ে উঠা বসা। সাহেব কি জানে কিছু, নাকি বিয়া করা বউ? বউ হইলে তো আমারে বিবি সব খবর দিত। এদের বাড়ির এমন কোনো অনুষ্ঠান নাই যাতে আসমানির ডাক পড়ে নাই। কথাগুলো ভাবতে ভাবতেই আসমানি তাদের দুজনকে নাস্তা পরিবেশন করলেন। নাস্তায় ডিমের অমলেট দেখে গন্ধে গা ঘুরাচ্ছে নিশির। আমি ডিম দিয়ে পরোটা খাবো না বুয়া খালা, আপনি আমাকে চিনি এনে দেন। আসমানি নিশির ফরমাইশ দেওয়াতে বেশ বিরক্ত হলেন। বয়স তো বেশি হইব না, এইটারে দেখা কেউ কইব রাস্তাঘাটের মাইয়া। আপনার কি দেখে মনে হয় বুয়া খালা আমি রাস্তায় থাকি? আপনি জানেন আমার বাবার কত বড় বাড়ি? অবশ্য আপনার জানার কথাও না। একদিন আপনাকে আমার বাড়ি নিয়ে যাব, কেমন? হাই আল্লাহ, এই সেমরি মোর কথা শুনি লাইছি দি, তয় মই তো আসতেই কইছিলাম। জবাবে আসমানি শুধুমাত্র মাথা ঝাঁকালো। নিশি আবারও বলল, আচ্ছা বুয়া খালা, আমাকে যে রাস্তার মেয়ে বললেন, আমাকে কি দেখতে ফকিন্নির মতো লাগে? আসমানির নিশির কথা শুনে কেঁদে দিবার অবস্থা। আর এদিকে আহিল রুটি ছেড়ে হাতে নিয়ে বসে আছে। আসমানের কথার সারমর্ম নিশি বুঝতে না পারলেও আহিলের বুঝতে কোনো অসুবিধাই হলো না। আচ্ছা, নিশিকে আসলেই বুঝতে পারেনি? অন্য কোনো মেয়ে হলে তো এতক্ষণে। ভাবতে ভাবতে আনমনেই আহিলের চোখ নিশির দিকে গেল। না, আহিল যা ভাবছে নিশি যে তার ধারে কাছেও ঘেঁষছে না, তা নিশিকে দেখেই বোঝা যাচ্ছে। এবার আহিল একটু দম নিয়ে আসমানের দিকে তাকালো। আসমানের বাজে মন্তব্যের বিপরীতে নিশির দুটো সামান্য কথাই যেন তার মুখে কালো মেঘে ছেয়ে গেছে। কি আশ্চর্য, তাই না? বাজে মন্তব্যের উত্তরে যে দুটো ছেলে মানুষের কথাই এত লজ্জা দিতে পারে তা আহিল আজ জানতে পারলো। অথচ যে লজ্জাটা দিল সেই জানতে পারলো না। কথাগুলো ভাবতে ভাবতেই আহিলের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এই মুহূর্তে আহিলের রাগটা আসমানের উপর থেকে পড়ে গেছে। নিশির প্রতি তার ভালোবাসার উপর এক ধরনের অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে তার সমস্ত শরীর আর মন জুড়ে। খালা। আসমানি মুখটা কালো করে জি বলল। মনে মনে সে প্রস্তুতি নিয়ে ফেলেছে কিভাবে মাফ চাইবে। যদিও তার বয়সের সাথে মাফ চাওয়াটা বেমানান, কিন্তু তারপরও সে চাইবে। খালা, আপনার সাথে তো পরিচয় করানো হয়নি। ও হচ্ছে নিশি, আপনাদের বৌমা। আসমানি প্রচন্ড লজ্জা নিয়ে খুব কষ্টে হাসল। ও হচ্ছে নিশি? আমার কি বাপ মা নাই? আমি কি এতিম? আরে কি আশ্চর্য, আমি কখনই কথা বললাম? তো আমার সার নেম বললেন না কেন? নিশি এতিমের মতো একটা নাম বলে দিল। মনে হচ্ছে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বড় হয়েছে, আর ডাকার জন্য রাস্তাঘাটের মানুষই নামটা ঝুলিয়ে দিয়েছে। এমনিতেই বুয়া খালা আমার রাস্তার মেয়ে ভাবতেছে। আল্লাহ, এই কথাটা আমার ভাবনা ধারে কাছেও ছিল না। এত প্রতিভা কই রাখো তুমি? চোরকে দেই গুপ্তধনের খোঁজ। রিয়েলি? সিরিয়াসলি নিশু? দিন দিন যে হারে চোর বাড়তেছে। পাহারাদার লাগবে নাকি? তাতেও ভরসা পাই না। শেষকালে দেখা গেল পাহারাদার বেটাই চোর। এইবার এসব বাদ দিয়ে বুয়া খালাকে আমার নামটা সুন্দর করে বলেন তো। তোমার নাম তুমিই বলো। আপনিই বলবেন, আর নিজের ভুল শোধরাবেন। ভুল? তখন তো আমার এতিম নাম বলেছেন বুয়া খালাকে, এবার বাপ মাওয়ালা নামটা বলবেন। আহিল কিছুক্ষণ চুপ থেকে বলল, খালা, ওর নাম হচ্ছে নাতাশা ইসলাম নাশু। হয়েছে? আমি নিশির দিকে তাকিয়ে বললাম। কিছুটা বাকি আছে। নিশি নামের কথাটা বলেন নাই তো, থাক, এটা আমিই বলছি। আসলে রাতের বেলায় হয়েছি বলে বাবা আমাকে নিশি নামে ডাকে, আর তার সাথে সাথে সবাই। আহিলের কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। এই মেয়ে ক্ষণে ক্ষণে তাকে বিমোহিত করছে, বিরক্ত করছে, লজ্জায় ফেলছে, আবার সবকিছু ছাপিয়ে ভালোবাসতেও বাধ্য করছে। তার এতখানি বয়সে কম মেয়ে তো দেখেনি। খুঁজে খুঁজে এই মেয়েটার প্রেমে পড়তে হলো তার।
একে ভালোবাসার ভাষাটাও আহিলের প্রতি মুহূর্তে নতুন নতুন করে শিখতে হচ্ছে। আসমানি খুব খাতির করছে নিশিকে, পারলে তো সে নিশির খাবারগুলো গিলে দিত আর পেটে ঢুকে হজমও করে দিত। আহারে, মেয়েটা একেবারে খেতে পারছে না চিনি দিয়ে পরোটা, অর্ধেকটা জল দিয়ে গিলছে। আসমানি সেই কখন থেকে এটা সেটা সেধে সেধে যাচ্ছে, কিন্তু কিছুই নিশির মুখে রুজতেছে না। আহিল সামনে থাকলে নিশ্চিত এতক্ষণে কয়েকটা বকার সাথে সাথে বাকি পরোটাটাও হজম হয়ে যেত। ভাগ্যিস ফোন কল আসতে বাইরে চলে গেছে। নিশি এই সুযোগটারই অপেক্ষায় ছিল। সে আসমানিকে আরো চিনি আনতে বলে উপরে চলে আসলো। এত বালা বালা খাওন থুইয়া চিনির ডিব্বা লইয়া পড়ছে। কথায় আছে না, কেউ পায় না তো কেউ পাইয়াও খায় না। এই বউয়ের হইছে হেই দশা। বিড়বিড় করতে করতে আসমানি রান্নাঘর থেকে চিনির বয়াম সহ নিয়ে আসলো। যত পারে খাক, পারলে বয়মের ভিতর পরোটা নিয়া ঢুকে যাক। খালি ডাইনিং রুম দেখে আসমানির বিড়বিড় করার মাত্রা আরো বেড়ে গেল। এর মধ্যেই আহিল হন্তদন্ত হয়ে বাইরে থেকে ঘরে ঢুকলো। চোখে মুখে স্পষ্ট রাগ, রাগের চোয়াল দুটো শক্ত হয়ে আছে, দাঁত খিচিয়ে আছে নিশ্চিত। আসমানি আহিলের এই রূপ দেখে ভয়ে ঢোক গিলতেও ভুলে গেছে। আস্তে আস্তেই বলেছিল সে, সব শুনে ফেলল। মনে মনে আল্লাহকে কয়েকবার ডেকে ফেলল সে। এই যাত্রায় বাঁচলে সে মনের মুখে কুলুপ এঁটে দিবে, যাতে বিড়বিড় আর করতে না পারে। ফোনে কথা বলা শেষ করেই আহিল পিছনে ফিরতেই দেখল একজন মধ্যবয়স্ক লোক বাহির থেকে খুব আগ্রহ নিয়ে ভিতরে উকি ঝুঁকি মারছে। লুঙ্গি আর ফতুয়া পরে এসেছে, তার মানে আশেপাশেই থাকে। দেখে তো শিক্ষিত আর ভদ্রলোকই মনে হচ্ছে। কি ব্যাপার চাচা, কিছু লাগবে? Hey, are you blind? What you calling me chacha? I'm still young now, foolish boy. এক পা অলরেডি কবরস্থানের গেটের সামনে চলে গেছে, আর এই লোক বলে কিনা স্টিল ইয়াং। আহিল নিজেই যে কত ডজনবার নিশির কাছ থেকে বুড়ো শব্দটা শুনেছে তা সে নিজেও জানে না। নিশি তাহলে একে দেখে কি বলবে? তা আপনি এভাবে উকিঝুঁকি দিচ্ছেন কেন, সেটা আগে বলেন তো। আমি তো দেখতে আসছিলাম এই বাড়িতে কোথায় খাবার বিতরণ হচ্ছে। খাবার বিতরণ মানে? ইয়েস, এই অর্ধেকটা রুটি আপনাদের বারান্দা থেকে আমার উপর ছুঁড়ে মেরেছে, তাও আবার টিস্যু পেপারে মুড়িয়ে ফেলেছে। তাও যখন আমার মিসেস চা নাস্তা নিয়ে আসছিলেন আমার কাছে, তখন এই যে আমি তাকে এত করে বোঝালাম আমি এর কিছুই জানি না। আমি তো পত্রিকা পড়ছিলাম বাগানের চেয়ারে বসে, তাকে কিছুতেই বোঝাতে পারলাম না। কি বললো জানেন? ভদ্রলোক এবারও আহিলের উত্তরে আশা না করে আবারও বলা শুরু করলো, আমার নামে নাকি বেবিচারে কেস করবে এই বয়সে। না, টিস্যু পেপারে মুড়িয়ে রুটি ছুঁড়ে মানে নাকি প্রেম করা হচ্ছে, অথচ ডিল কে ছুঁড়েছে সেটাই আমি দেখলাম না। আমার মিসেস নাকি এবারে বারান্দায় কোনো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আহিলের কাছে যদিও আগেই ব্যাপারটা জলের মতো স্পষ্ট ছিল, কিন্তু শিওর হওয়ার জন্য তাও সবটা শুনল। দেখুন একবার তাকে, বুঝিয়ে বলে যাই। আরে বাবা, প্রেম যখন করবেই, আমাকে যখন এতই পছন্দ হয়েছে, কই সামনাসামনি কথা বলবে না? তা না, রুটি ছোড়াছুড়ি করছে, মাঝখান থেকে আমার চা নাস্তা দুটোই গেল। আহিলের মেজাজ প্রচন্ড খারাপ হচ্ছে। কি বলছে? এই লোকটাকে প্রথমে ভেবেছিল নাস্তার কথা বলবে, কিন্তু এখন আর বলবে না সে। বুড়োর এই বয়সে প্রেম করার শখ হয়েছে, সব দোষ নিশির। এই মেয়ের সবখানে ক্যাচাল না করলে শান্তি হয় না। আজ ওর একদিন কি আমার। চাচা, হেই হুজিউর চাচা, দেখছো তোমার বাড়ি থেকে আমার বাড়িতে রুটি ছুঁড়ে প্রেমপত্র পাঠাচ্ছে, আর তুমি কি না? আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আজকাল কি এভাবে প্রেম হয় নাকি? স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমি ব্যাপারখানা দেখছি। আহিলের বাকি কথা বলার আগেই দেয়ালের ওপাশ থেকে চড়া মহিলা কণ্ঠ শুনতে পেল। আমার মিসেস ডাকছে, আমি যাই। কপালে কি আছে একমাত্র আল্লাহ তো আলাই জানে। রাগে আহিলের এই মুহূর্তে নিশিকে আছাড় দিতে ইচ্ছে করছে কয়েকটা। রুটি ছুঁড়ে প্রেম করা বার করছি ওর। এত দুষ্টি বুদ্ধি মাথার কোন নার্ভ থেকে যে সৃষ্টি হয় তা আজ নিশির মাথা ফাটিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে আহিল। সেই কখন থেকে বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে নিশি।
উঠতে চাইলেও উঠতে পারছে না। ফাজিলটা সেই কখন থেকে মুখোমুখি হয়ে তার সামনে চেয়ার টেনে বসেছে, এমনভাবে বসেছে উঠারও কোনো জো নেই। উফ, এভাবে কেউ বসে নাকি? আর কিভাবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে? এভাবে কি কেউ তাকিয়ে থাকে নাকি? নিশির বড্ড অস্বস্তি হচ্ছে, বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে আর চোখে আহিলকে দেখছে। এবার নিশির বেশ ভয় করছে, চোয়াল শক্ত করে রেখেছে, চোখগুলো কেমন লালচে হয়ে আছে। গাঁজা টাজা খেয়েছে নাকি? সকালবেলায় গাঁজাখড়ি শুরু করে দিয়েছে, এখন কি করবে সে? ধরে খিচনিমাই মারবে নাকি? নিশির এই মুহূর্তে মেঝেতে বসে হাত পা ছড়িয়ে কপালে বুক চাপড়ে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। এই ছিল তার কপালে। আল্লাহ দুনিয়া জুড়ে আর কোনো ছেলে পাইল না, একটা গাঁজাখোর। এর থেকে তো বাকিটুকু আর ভাবতে পারল না নিশি। নাস্তা শেষ না করে পরে আসলে কেন? শেষ করেই তো এলাম। তোতলামি বন্ধ করে ভালো করে বলো, কিছুই বুঝতে পারছি না। বলছি না, নাস্তা শেষ করেই তো এলাম। মিথ্যে বলছো কেন? মিথ্যে বলবো কেন? আমি পুরো আস্ত একটা পরোটা খেয়ে তারপর এসছি। আবার মিথ্যে? তোমার প্লেটটা এখনো অর্ধেক পরোটা রয়েছে। একে তো মিথ্যা বলছে, তার উপর আবার রাগ এখনো হচ্ছে। প্লেটে অর্ধেক পরোটা রয়েছে বলেই হলো। অর্ধেক পরোটা কখন আমি টিস্যুতে মুড়ে বাড়ি বাইরে ফেলে দিয়েছি? আহিলের দিকে চোখ যাওয়া মাত্রই নিশির মনে পড়ল সে কি বলছে। কোন রকমে একটা ঢোক গেল। ডান হাতে কনিষ্ঠা আঙুল দেখিয়ে জোর করে হাসি দিয়ে বলল, ওয়াশরুম পেয়েছে। বলেই উঠতে নিলে আহিল নিশির দিকে আরো এগিয়ে বসে। তারপর নিশির নিজের দুই হাঁটু দিয়ে শক্ত করে চেপে ধরে, যাতে আর উঠতে না পারে। এসব বাহানা আমার সামনে চলবে না। আমার কথা শেষ হয়েছে, উঠছিলে কেন? আমি আবার? নিশি মাথা নিচু করে চুপ করে বসে আছে। মুখ নিচু করে রেখেছো কেন? আমার সামনে আর কখনো মাথা নিচু করে রাখবে না, খবরদার। নিশি সাথে সাথেই মাথা তুলল, কিন্তু আহিলের দিকে তাকালো না। পাশের পাশে খাবার ছুঁড়েছো কেন? এবার নিশি মুখ তুলে চাইল। রাস্তায় ছুটতে গিয়ে ও বাড়ি চলে গেছে, আমি ইচ্ছে করে করিনি। পয়সা দিয়ে খাবার কেনা হয় খাওয়ার জন্য, ঢিল ছুঁড়ে রাস্তায় ফেলার জন্য না। কি খোটা দিচ্ছে, তাও আবার অর্ধেকটা রুটির জন্য? কি খুঁজছো এদিক ওদিক তাকিয়ে? আমার পার্স অর্ধেকটা রুটির জন্য আমাকে এভাবে খোটা দিচ্ছেন? আমি কি এতিম, রাস্তার ভিখারিনি নাকি? না খেয়ে থাকি আমি? আমার বাপ কি আমায় না খাওয়ায় বাতাস দিয়া বড় করছে? কয় কেজি আটা দিয়ে এই অর্ধেক রুটি বানাইছেন, কি দাম দিয়ে দিব? নিশির মুখ চোখ লাল হয়ে অবস্থা বেগতিক। মারছি না মার, একটা থাপ্পড় দিয়ে একদম ঠান্ডা করে ফেলবো বলে দিলাম। কিন্তু একে তো দোষ করেছো, কই চুপ থাকবে তা না, মুখে মুখে তর্ক। ফাজিল মেয়ে কোথাকার। বলেই আহিল নিজের বসার চেয়ারটাতে সজোরে একটা লাথি দিয়ে রুম থেকে চলে গেল। মনে করে নিশির আর কাঁদতে হলো না, এভাবে তো বাবা ওকে কোনোদিনও বকেনি। নিশি বারবার চেয়ারটার দিকে তাকাচ্ছে, লাথি দেওয়ার কারণে চেয়ারটা সিটকে ওয়াশরুমের দরজার সামনে পড়ে আসছে। নিশি তো বসেছিল ড্রেসিং রুমের টুলটাতে, আর আহিল বসেছিল তার ডেস্কের ইজি চেয়ারে। চেয়ারের নিচের অংশটা বাঁকা হয়ে গেছে, আর নিশির কান্নার বেগটা আরো কয়েক গুণ বেড়ে গেল। ডাইনিং টেবিল থেকে খাবারের প্লেট তুলছিলেন আসমানি। হঠাৎ করেই উপর থেকে ধরাম করে একটা আওয়াজ শুনে সে লাফিয়ে উঠল। প্রায় কি হচ্ছে উপরে? কিসের আওয়াজ এটা? পড়ে টরে গেল নাকি? নাকি হতেই পারে না, ছোট সাহেব মারবে বৌমনিরে। এই কয়েক ঘন্টা আসমানি তা ভালোই টের পেয়েছে। কর্মের জন্য তো কম বাড়ি যায়নি সে, বহুত স্বামী স্ত্রী দেখেছে আসমানি। সাহেবের ছেলে যে এই মেয়েকে মনে প্রাণে ভালোবাসে তা তার চোখে মুখে ঝলকায়। কথাগুলো ভাবতে ভাবতে আসমানির বুকটা চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আসমানি তো ভেবে নিয়েছিল আজকে এই বাড়িতে তার শেষ দিন। কি রাগ চোখে মুখে। এই ছেলে মোটেও বড় সাহেবের মতন হয় নাই। বড় সাহেব কত ঠান্ডা মাথার লোক। আসমানি তার ভাবনা চিন্তা সব বন্ধ করে দিল, আর আহিলকে উপর থেকে নিচে নেমে আসতে দেখে আর ভাববে না সে? কখন আবার কি না কি শুনে ফেলে আল্লাহ জানে। উপর থেকে নিচে নেমে আহিল সোফায় বসে পড়ল। নিজেকে পুরো বিধ্বস্ত লাগছে তার। সারা রাত ঘুম হয়নি এক ফোঁটাও। মাথাটা এবার হ্যাং হয়ে আছে, কিছুই ভালো লাগছে না। প্রেশারটা নিশ্চিত বেড়ে কমে গেছে। মাথাটা ঘাড়ের থেকে একেবারে ছিঁড়ে যাচ্ছে।
সকালের নাস্তার সাথে সাথে আসমানি দুপুরের রান্না চুলায় বসিয়ে দিয়েছিল। আর দুজন মানুষের রান্না ইয়ার এমন কি তার পাকা হাতের কাছে। রান্না শেষ করে সবকিছু গুছিয়ে সে এগুলো ড্রয়িং রুমের দিকে। ভেবেছিল উপরে গিয়ে আবার তার যাবার কথা জানিয়ে যেতে হবে, কিন্তু না, আহিলকে ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে দেখে এগুলো তার দিকে। সোফায় কখন যে মাথা এলিয়ে চোখ বুজেছিল তার কিছুই বলতে পারবে না সে। ঘুমটা দরকার ছিল তার, এখন বেশ ভালো লাগছে। গার ব্যথাটাও আর নেই, তার সাথে মাথা ব্যথাটাও অনেকটা হালকা লাগছে।